থমথমে কুয়েট, নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, ছাত্রদলের অভিযোগ। আগামী 2 দশক তরুণরাই দেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে, নাহিদ ইসলামের মন্তব্য। আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, জানালেন আসিফ মাহমুদ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কারে গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই, আমির খসরুর মন্তব্য। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। রাজনৈতিক হয়রানি করতেই মামলা, আদালতের পর্যবেক্ষণ। 2018 নির্বাচনে যুক্ত তৎকালীন 33 ডিসিকে ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। ভোটের পর পুলিশকে দেয়া পদক বাতিল। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের ভিসি ও প্রো-ভিসিকে বর্জনের ডাক দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের মধ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগে সরাসরি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। এর আগে সিন্ডিকেট সভায় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। নতুন ভিসি প্রো-ভিসি নিয়োগের মাধ্যমে একাডেমিক কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। খুলনা থেকে আতিয়ার পারভেজের রিপোর্ট। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে 2 দিন ধরে চলা অচলাবস্থা নিরসনে বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার, 1 সপ্তাহের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ও বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। তারা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে আর অভিভাবক হিসেবে গ্রহণ করবে না বলে জানিয়ে দেয়। তবে 2 দিন ধরে ভিসিকে অবরুদ্ধ করে রাখা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে সরে গেছে আন্দোলনকারীরা। কুয়েট ক্যাম্পাসে সংঘাতের জন্য আন্দোলনকারীরা ছাত্রদলকে দায়ী করেছে। কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন এটা। আমরা শুধু কিছু না, নিরাপত্তাটুকু চেয়েছিলাম, নিরাপত্তাটুকু দিতে ব্যর্থ হয়েছে আমাদের প্রশাসন। আমরা আশা করেছিলাম বিবৃতিতে স্পষ্ট উল্লেখ থাকবে স্থানীয় ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা আমাদের উপর হামলা করেছে, কিন্তু আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের শিক্ষকরা তাদের নাম, ছাত্রদল এবং বিএনপির নাম কোনোভাবে উল্লেখ করে নাই, এবং শিক্ষকরা নিজে থেকে উল্লেখ করেছে যে সাধারণ শিক্ষার্থীরা নাকি উস্কানি দিয়েছে। বহিরাগত ছাত্রদল, বিএনপি এরকম যারা সহ, তাছাড়া সহ যে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তার ভিতরে যারা এর ভিতরে জড়িত থাকবে এই হামলায়, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যদিকে ছাত্রদল সংবাদ সম্মেলন করে ঘটনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায়ী করেছে। গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে রাহুল জাবেদ 2021-22 সেশন, ইফাজ ও ইউসুফ নামক 3 জন ছাত্রদল সমর্থকের উপর অতর্কিত হামলার মধ্য দিয়েই শুরু হয়। ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকেও হেনস্থা করা হয়। শিক্ষক সমিতি আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। আমরা দরকার হলে তোমাদের সাথে গিয়ে পিঠ পেতে দিয়ে বসে থাকবো, তোমাদের সাথে বুক পিঠ পেতে দিয়ে বসে থাকবো, কিন্তু প্রশাসনের সাথে প্রশাসনিক দায়িত্ব নিয়ে, রাষ্ট্রের সহযোগিতা ছাড়া প্রশাসনিক দায়িত্ব নিয়ে আমরা এখানে দায়িত্ব পালন করতে পারবো না। এই ব্যর্থতা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট সভার সিদ্ধান্ত বাস্তবায়ন ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার কথা জানালেন ভিসি। আর রাজনীতি বন্ধ তো এতে কোনো ছাড় নেই, এটা যে যত কথাই বলুক এটাতে কেউ ছাড় পাবে না। ঘটনার জন্য যারা দায়ী মেইনলি এদেরকে পানিশমেন্ট দেওয়াটা হচ্ছে এখন আমার প্রাইমারি কাজ। একেবারে এটা সবার আগে এটাই করবে, এই জন্য 3টা ওয়ার্কিং ডে দিয়েছি যে তাড়াতাড়ি করে যেন রিপোর্টটা দিয়ে দেয়। ভিসি জানান শান্তি ফেরাতে তৎপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ স্থানীয় প্রশাসন। আতিয়ার পারভেজ, বাংলা ভিশন, খুলনা। এদিকে জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অভিযোগ করেছেন, কুয়েটের ঘটনা ঢাকা থেকে সরাসরি তদারকি করেছেন
হাসনাত আব্দুল্লাহ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, সাধারণ শিক্ষার্থীদের কাছে ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু শিক্ষার্থী অপপ্রচার চালাচ্ছে। সংগঠনটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, শিবির ও ছাত্রলীগ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা করছে। এ ধরনের অপচেষ্টা বন্ধে সচেষ্ট থাকবে ছাত্রদল। দেশের বিভিন্ন ক্যাম্পাসে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র শিবির রাজনীতি করতে পারলে ছাত্রদল কেন পারবে না এমন প্রশ্নও রাখেন ছাত্রদলের সভাপতি। বলেন, ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এ ঘটনায় জড়িত। আগামীতে কোনো ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা হলে এর দায় বৈষম্য বিরোধীদের নিতেই হবে। যে কুয়েটে দেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 7 জানুয়ারি একটা কমিটি ঘোষণা করা হয়েছে। সেই কমিটির মাধ্যমে তারা যদি ছাত্র রাজনীতি পরিচালনা করতে পারে এবং শিবিরের কমিটি রয়েছে, আমরা যতটুকু অবগত রয়েছি, এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা গুরুতর অপরাধ করেছে। তাহলে কেন তাদের উপর এভাবে আমরা যে ভিডিও ফুটেজগুলো পাচ্ছি এখন, এবং সেই ফুটেজে দেখা যাচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি, এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? এটি হলো আমাদের প্রশ্ন। গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটি যে শর্ট সার্কিট হয়েছে, সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব, এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক, এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, পেশি শক্তির রাজনীতির অবসান ঘটাতে চান তরুণরা, তাই আগামী 2 দশক তরুণরাই দেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে। আর উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ নেই, আগে তাদের বিচার করতে হবে। কোনো রাজনৈতিক দল যদি চাপাতি নিয়ে আসে, তাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বুধবার আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট আয়োজিত নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণের উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শন করা হয় জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বাছাইকৃত আলোকচিত্র, গ্রাফিতি ও ভিডিও চিত্র। অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, আরেকটি স্বৈরাচার যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য পদক্ষেপ নিতে হবে। গণ অভ্যুত্থান পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে তরুণদের সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়ার কথাও বলেন তিনি। তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি, সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক। আমরা ইতিমধ্যে সেই ধরনের আলামত দেখতে পাচ্ছি, তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন, এইটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে পেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি, সেটার যাতে আমরা সেই সংস্কৃতি আমরা বদল ঘটাতে পারি। এদিকে রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে যোগ দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদী শক্তির বাংলাদেশে নির্বাচন করার সুযোগ নেই। আওয়ামী লীগকে আদর্শিক ও রাজনৈতিকভাবে নির্মূল করতে শুধু নিষিদ্ধ নয়, নিশ্চিহ্ন করতে হবে দলটিকে। বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি, যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না, এবং যারা নাজিদের মতো গণহত্যা চালিয়েছে তাদের বাংলাদেশ থেকে নির্মূল করা উচিত, এবং সেটা করার জন্য শুধুমাত্র লিগ্যালি নিষিদ্ধ করা দিয়ে সমাধান নয়, অবশ্যই আইনি প্রক্রিয়ায়, বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত। অন্যদিকে রাজধানীতে জাতীয় সুফি কনফারেন্সে সন্ত্রাসের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। কোনো রাজনৈতিক দল, পক্ষ, গোষ্ঠী যদি অস্ত্র নিয়ে আসে আমাদের শান্তি বিনষ্ট করতে চায়, চাপাতি নিয়ে এসে শান্তি বিনষ্ট করতে চায়, যেটা গতকালকে আমরা ক্যাম্পাস খুলনা বিশ্ববিদ্যালয় থেকে দেখেছিলাম, ওদের রাজনীতি তাদেরকে আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার জন্য বলবো।
আওয়ামী লীগের রাজনীতি করে বাংলাদেশে প্রতিষ্ঠা হতে পারে নাই। বাংলাদেশের কোনো পক্ষ গোষ্ঠী বা রাজনৈতিক দল যদি একই ধারা রাজনীতি বাংলাদেশে এস্টাবলিশ করতে চায়, তাদেরও ভবিষ্যৎ বাংলাদেশে কোনো জায়গা হবে না। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সুফিদের ইনসাফের পক্ষে থেকে লড়াকু অবস্থান নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা মাহফুজ আলম। যে লড়াইটা আমাদের তরুণরা শুরু করেছেন এবং বাংলাদেশের শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। এবং তরুণ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেউ কেউ এখনও দেশের মধ্যে অস্থিরতা নৈরাজ্য তৈরি করতে চাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে সফলও হচ্ছে। সচেতনভাবে ওইসব ঝামেলা এড়িয়ে চলার কথা জানান বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা নিয়ে প্রকাশিত গ্রন্থের প্রকাশনা উৎসবে এসব কথা জানান বিএনপি মহাসচিব। বাংলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমান গঠনমূলক বক্তব্য দিচ্ছেন, অস্থিরতা তৈরি করতে চান না বলে তিনি কোনো ধরনের বিভক্তি ছড়াচ্ছেন না। নতুন কোনো ইস্যু তৈরি করে সংকট বাড়াতেও চান না তারেক রহমান। পুরো জাতির ঐক্য তৈরি করে গণতান্ত্রিক পথ সুগম করতে তারেক রহমান প্রতি মুহূর্তে কাজ করে যাচ্ছেন বলেও জানান মির্জা ফখরুল। কেউ কেউ চেষ্টা করছেন দেশে অস্থিরতা এবং একটা, আমি সোজা কথা বলি, এনার্জি তৈরি করার, একটা নৈরাজ্য সৃষ্টি করবার, এবং তারা অনেকাংশে সফলও হচ্ছেন বিভিন্ন জায়গায়, যে কথাটা এসানো বলেছে। আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে যে ওই জায়গা থেকে সচেতনভাবে এড়িয়ে আমরা যেন জনগণকে সঠিক পথে নিতে পারি। ফ্যাসিস্টরা ক্ষমা চাইলে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে, স্থানীয় সরকার উপদেষ্টার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চায়। এটা হলে জনগণ তা মানবে না। সরকারে থেকে কতিপয় উপদেষ্টা দল গোছাতে নানা কৌশল নিচ্ছে, তা মেনে নেওয়া হবে না। একই অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন সদস্য সংগ্রহ, ফরম বিতরণ ও সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় শিক্ষার্থীদের হাতে ছাত্রদলের ফরম তুলে দেন বিএনপির মহাসচিব। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা ছাত্রদলের উপর হামলা চালিয়েছে। কুয়েটে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্রদলের কতিপয় ভাইরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতার নির্দেশে আমাদের ছাত্রদলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি, যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সকলে ধৈর্য ধারণ করবেন, সহনশীল থাকবেন, কারো প্রয়োজনে পা দিবেন না এবং সকলে ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ফ্যাসিস্ট হাসিনার কোনো বাহিনী, কোনো গুপ্ত বাহিনী, কোনো বৈষম্য বাহিনী, নামধারী কোনো বাহিনী কিংবা সাধারণ ছাত্রছাত্রীদের নাম ধারণ করে তাদেরকে ব্ল্যাকমেইল করে আমাদের কর্মকাণ্ডকে যাতে ব্যাহত করতে না পারে। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব বলেন, কেউ নতুন দল করলে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারের থেকে দল করলে মেনে নেওয়া হবে না। স্থানীয় সরকার উপদেষ্টা তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন, সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। প্রধান উপদেষ্টাকে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমি আবারও বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এবং সরকার প্রধানকে যে আপনি অবিলম্বে এই বিষয়গুলো
ব্যবস্থা নিন, তাহলে জনগণের যে আস্থা আপনাদের উপরে আছে সে আস্থাও আপনাদের উপরে আর থাকবে না। বিএনপির মহাসচিব বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ফ্যাসিস্টরা যায়নি, ১৬ বছর আন্দোলন করতে হয়েছে। জুলাই আন্দোলনে ২০০০ শহীদদের মধ্যে ছাত্রদলের ৮০০ শহীদ হয়েছে। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সংস্কারের গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হল দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের সরকারের কাছে ক্ষমতা তুলে দেয়া। বিকেলে নোয়াখালীতে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, সংস্কারের কথা ৭ বছর আগেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, তাই সংস্কারের কথা বলে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সকলের সহযোগিতায় অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও এই সরকারের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন এই নেতা। সংস্কারের গল্প বলে সময় ক্ষেপণের সুযোগ নাই। আমরা সকলে মিলে সমর্থন দিয়েছি এই সরকারকে। তাদের দায়িত্ব একটাই, সেটা হচ্ছে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা তুলে দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র পুনঃপ্রবর্তন করা। তারা যদি মনে করে সেই দায়িত্ব থেকে সরে গিয়ে নির্বাচিত সংসদের জায়গায় তারা উপবিষ্ট হয়েছে, এর চেয়ে বড় ভুল আর কিছু হবে না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থ উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, জ্বালানি উপদেষ্টা ফাউজুল করিম সহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাতৃভাষা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন তিনি। এ সময় তথ্য ও সম্প্রচার, ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও একই সময়ে ৭ম জাতীয় কমডেকা ২০২৫ উদযাপন উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি সিলমোহর অবমুক্ত করেন প্রধান উপদেষ্টা। কমডেকা উপদেষ্টা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক ও কমডেকা চিফ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। দীর্ঘ ১৭ বছর পর নাইকো মামলায় বেগম খালেদা জিয়া ও ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুন সহ ৮ আসামিকে খালাস দিয়েছেন আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলম এই আদেশ দেন। এর আগে ক্ষমতায় এসে ২০১০ সালে হাইকোর্ট থেকে শেখ হাসিনার নামে নাইকো দুর্নীতির অন্য মামলাটি বাতিল করে আওয়ামী লীগ সরকার। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। ২০০৮ সালে চার্জশিট প্রদান ও ২০২৩ সালে খালেদা জিয়া সহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর বিচার প্রক্রিয়া শুরু করে আদালত। মৃত্যুবরণ করায় ৩ আসামিকে মামলা থেকে বাদ দেয়া হয়। অভিযোগ গঠনের পর ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ ও দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বেগম খালেদা জিয়া সহ সব আসামি নির্দোষ প্রমাণিত হওয়ায় খালাসের রায় দেয় আদালত। নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে, আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধই এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। বেগম খালেদা জিয়ার আইনজীবীদের দাবি, নাইকো দুর্নীতি শেখ হাসিনার সময় হলেও তাতে ফাঁসানো হয়েছে খালেদা জিয়াকে। ক্ষমতায় এসে নিজের মামলা কৌশলে হাইকোর্ট থেকে বাতিল করিয়েছেন শেখ হাসিনা। আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে, তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন।
যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। এটা একটা পলিটিক্যাল স্কিম ছিল, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলাটা চলমান ছিল। অন দ্য আদার হ্যান্ড শেখ হাসিনার মামলাটা স্টে করা ছিল, যেটা আমরা মনে করি ইট ওয়াজ এ ম্যালিশিয়াস প্রসিকিউশন। নাইকো দুর্নীতি মামলায় হয়রানি ও সম্মানহানির ঘটনায় ক্ষতিপূরণ এবং এর সাথে জড়িত দুদক কর্মকর্তাদের বিচার চেয়ে আবেদনের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ক্ষতিপূরণ দেওয়ার আইন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আমরা দাবি 2018 সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জন জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছে। বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ওএসডি হওয়া এসব 33 জন যুগ্ম সচিব পদে বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে কর্মরত ছিলেন। জনস্বার্থে এই বদলির আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। কী কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। এর আগে ওই নির্বাচনকালে জেলা প্রশাসক হিসেবে কর্মরত 12 জনকে ওএসডি করা হয়। তৎকালীন জেলা প্রশাসকদের ওএসডি করা ছাড়াও 2018 এর নির্বাচনের পর বিভিন্ন পদক পাওয়া এসপি ও ইউনিট প্রধানদের পদকও বাতিল করা হয়েছে। ইতালি গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের দীর্ঘদিন ঝুলে থাকা ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মারিয়া ট্রিপোদি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই বিষয়টি নিশ্চিত করেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রতি ইতালি সরকারের দৃঢ় সমর্থন ব্যক্ত করে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন তিনি। দুদেশের ব্যবসা বাণিজ্যে সন্তোষ প্রকাশ করে টেক্সটাইল ও প্রতিরক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর উপর জোর দেন মারিয়া। বাংলাদেশের সবুজায়ন খাতে ইতালির আরও বেশি বিনিয়োগের আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ নীতিমালা সহজতর করতে কাজ করছে বলেও জানান তিনি। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জানিয়েছেন, কোম্পানি লভ্যাংশে নির্দিষ্ট পরিমাণ অর্থ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে না দিলে সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে না। সচিবালয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল পিএলসি এর মুনাফা থেকে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে 1,06,00,000 টাকার চেক তুলে দেন তথ্য, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। এ সময় শাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে 500টি কোম্পানি আইন মেনে এই মুনাফা দিলেও বেশিরভাগ প্রতিষ্ঠান তা দিচ্ছে না। শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে বর্তমানে 1100 কোটি টাকা জমা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, অতীতে এই ফাউন্ডেশনের অর্থ সঠিকভাবে ব্যবহার হয়নি। সারা দেশের শ্রমিকদের কল্যাণে এই অর্থ ব্যয় করতে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুর কথাও জানান তিনি। এরা 1000 কোটি টাকার কাজ করেছে এবং করে যাচ্ছে। তারা কেন নাই, তারা কেন তাদের প্রফিট থেকে কন্ট্রিবিউট করে না, এটা আমার কাছে একটু প্রথমে একটা খটকা লাগলো। তারপরে আমরা ডিসিশন নিলাম যে এদেরকেও এর আওতায় আনতে হবে, কারণ তাদের শ্রমিকদের ক্ষতি হয় বেশি। কনস্ট্রাকশন কোম্পানিতে মারা যায়, বিকলাঙ্গ হয়। আমার তরফ থেকে শিপ বিল্ডিংয়ে যারা কাজ করছেন বা আমাদের সাথে যারা কাজ করছে, তারা যদি না হয় তাহলে আমাদের তরফ থেকে আমরা তাকে ফার্দার টেন্ডারে পার্টিসিপেট করতে দেবো না। যাতে সব অন্যান্য কোম্পানিগুলোও আমরা সবার থেকেই এটা যাতে প্রত্যাশা করি এবং এটা যাতে আদায় করতে পারি। তো আমাদের সাবমেরিন কেবলসের পক্ষ থেকে যে আমরা এছাড়াও কিছু উদ্যোগ নিয়েছি, ইন্টারনেটের দাম কমানো সহ ওখানে কিছু কাজ চলছে। তো সেইটারই একটা আর যে মুনাফার অংশটা সেটা আমরা আজকে হস্তান্তর করতে যাচ্ছি এবং এটা হস্তান্তর করতে পেরে আমরাও নিজেরাও কৃতার্থ। উত্তরায় পথচারী নারী ও পুরুষের উপর হামলার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পুরো চক্রকে শনাক্ত ও 5 জনকে গ্রেফতার করেছে ডিএমপি। এক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের ডিসি রওনক জাহান জানান, মোটরসাইকেলে থাকা 3 জন মেহবুল হাসানের সাথে তর্ক শুরু করে এবং এক পর্যায়ে তাকে মারপিট শুরু করে। সে সময় ভিকটিম দম্পতি আশেপাশের লোকজনের সহযোগিতায় আক্রমণকারী একজনকে ধরে ফেলে এবং মোটরসাইকেল আটক করে। এ সময় ফোন করে সে তার আরও কয়েকজন সহযোগীকে ডেকে নিয়ে আসে। তারা দেশীয় অস্ত্র রামদা সহ ঘটনাস্থলে গিয়ে উপস্থিত জনসাধারণের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে রামদা দিয়ে মেহবুল হাসানকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। এ সময় নাসরিন আক্তার ইপ্তি তাকে বাঁচানোর জন্য চেষ্টা করলে সন্ত্রাসীরা তাকেও রামদা দিয়ে আঘাত করে। পরে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার ও 2টি রামদা উদ্ধার করে পুলিশ।
আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আব্দুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি এবং আসামিদের সঙ্গে থাকা যে দুটো রামদা আমরা দেখতে পাই সেগুলো উদ্ধার করা হয় এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি বলেছেন, এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সাথে জড়িতদের চিহ্নিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তদন্ত শুরু হয়েছে। সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠককালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র সচিব আরও বলেন, আকাশপথে যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে এয়ার টিকিটের উচ্চ মূল্য রোধে এবং যৌক্তিক মূল্য নির্ধারণে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সভাপতিত্বে গত 6 ফেব্রুয়ারি একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় গৃহীত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তারই নির্দেশ অনুসারে তদন্ত কমিটি এয়ারলাইন্স মালিক ও তাদের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন বলে জানান স্বরাষ্ট্র সচিব। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে বিএনপির জনসভা হয়েছে দেশের নানান জায়গায়। দুপুরে জামালপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন সহ অনেকেই। বক্তারা পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্ত দৃঢ়ভাবে মোকাবেলা করার কথা বলেন। এদিকে একই ইস্যুতে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে বিএনপি। পরে দলের স্থানীয় নেতারা নগরীর বিভিন্ন এলাকায় সমাবেশ সফলে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এছাড়াও বিএনপির সমাবেশকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা হয়েছে। জেলা বিএনপির কার্যালয় সভায় দলে অনুপ্রবেশ ঠেকাতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। শিক্ষক সংকট নিরসনের দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ডাকার কমপ্লিট শাটডাউন কর্মসূচির তৃতীয় দিন চলছে। কলেজের একাডেমিক ভবন সহ ক্যাম্পাসে বিরাজ করছে শুনশান নীরবতা। সকাল 11টায় শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে মানববন্ধন করে। পরে হাসপাতালের প্রধান ফটকের সামনে সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এদিকে 3 দিন ধরে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে শিক্ষার্থীদের দেয়া তালা এখনও ঝুলছে। শিক্ষার্থীরা জানায়, কলেজে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবি না মানা পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। এদিকে কলেজ প্রশাসন বলছে, বিষয়টি তারা মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। তারা উদ্যোগ না নিলে মেডিকেল কলেজের শূন্য পদে শিক্ষক পদায়ন সম্ভব নয়। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, শের-ই-বাংলা মেডিকেল কলেজে 334টি শিক্ষকের মঞ্জুরিকৃত পদ রয়েছে, যার মধ্যে বর্তমানে শিক্ষক আছে 181টি পদে। 173টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে একাডেমিক কার্যক্রমে ব্যাঘাত ঘটছে, যা ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার উপরও নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন শিক্ষার্থীরা। রমজান মাসকে সামনে রেখে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামে বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নগরীর কাজীর দেউরি বাজারে দুপুরে অভিযান চালিয়ে মূল্য তালিকা না রাখা, মোড়কের দাম মুছে দিয়ে দাম বাড়িয়ে বিক্রির অপরাধে 6টি প্রতিষ্ঠানকে 34,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্কও করে সংস্থাটি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ জানান, বাজারে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাদিয়া ডিপার্টমেন্টাল স্টোর নামের একটি দোকান পণ্যের গায়ে থাকা মূল্যের লেভেল মুছে দিয়ে বেশি দামে বিক্রি করছিল। তাই দোকানটিকে 6,000 টাকা এবং মূল্য তালিকা না থাকায় 4টি গরুর মাংসের দোকানকে 20,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়ায় আরও কয়েকটি দোকানকে জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরবরাহ স্বাভাবিক থাকার পরও কেউ কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে বাজার অস্থিতিশীল করার চেষ্টা চালালে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ভোক্তার কর্মকর্তাদের। এবার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির সমাবেশ হয়েছে কিশোরগঞ্জে। জেলা বিএনপির আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। সমাবেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। বাংলাদেশের বিদ্যমান কোম্পানির আইন 1994 ব্যবসা বান্ধব নয়, এটি নানা ধরনের অনিয়মের পথ তৈরি করে রেখেছে।
তাই আইনের সংস্কার বা পরিবর্তন না হলে কোম্পানির মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে না। রাজধানীর এক হোটেলে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ ICSB আয়োজিত সেমিনারে এসব বলেন বক্তারা। এ সময় বাণিজ্য সচিব আব্দুর রহিম খান জানান, নতুন কোম্পানির আইনের খসড়া তৈরি হয়েছে, যা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই অনুমোদন পেতে পারে। 43তম অ্যাডভান্স ট্রেনিং কোর্স অন রিসার্চ টেকনিক্স ইন সোশ্যাল সায়েন্স 2025-এর সার্টিফিকেট দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো কলা ভবনের সম্মেলনের কক্ষে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো এর চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মাহবুবুল মোকাদ্দেম আকাশ। ফেনী ক্লাব ঢাকা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা ও আজীবন সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়েছে রাজধানীতে SKS কনভেনশন হলে। এতে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি জসিমউদ্দিন আহমেদ। বার্ষিক প্রতিবেদন পেশ করে বক্তব্য রাখেন ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুদ্দিন আলমগীর। CIP মনোনীত হয় ক্লাবের পক্ষ থেকে আবু ইউসুফকে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নীত পাওয়ায় ক্রেস্ট তুলে দেওয়া হয় শামসুল হককে। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের ফাউন্ডার মেম্বার এবং লাইভ মেম্বাররা। ঈদকে সামনে রেখে সারা দেশে ডিজিটাল ক্যাম্পেইন সিজন 22-এর উদ্বোধন করেছে ওয়ালটন। এতে ক্রেতারা আবারও সুযোগ পাচ্ছেন মিলিয়নিয়ার হওয়ার। ক্যাম্পেইনের এই সিজনে দেশের যে কোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন কিনে ক্রেতারা পেতে পারেন 10 লাখ টাকা। সকালে রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে এসব তথ্য জানানো হয়। ক্যাম্পেইনের উদ্বোধন করেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা শাহমিম। উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার MD মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মফিজুর রহমান, ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক হেড অব সেলস মোহাম্মদ ফিরোজ আলম, ওয়ালটন হাইটেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুম সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন সিমের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। থমথমে কুয়েত, নতুন ভিসি ও প্রভিসি নিয়োগে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চায় শিক্ষার্থীরা। হামলার ঘটনা ঢাকা থেকে তদারক করেছেন হাসনাত, ছাত্রদলের অভিযোগ। আগামী 2 দশক তরুণরাই দেশের রাজনীতিতে প্রতিনিধিত্ব করবে, নাহিদ ইসলামের মন্তব্য। আপাতত আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই, জানালেন আসিফ মাহমুদ। নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিতে চান কতিপয় উপদেষ্টা, অভিযোগ মির্জা ফখরুলের। সংস্কারের গল্প শুনিয়ে সময় ক্ষেপণের কোনো সুযোগ নেই, আমির খসরুর মন্তব্য। নাইকো মামলায় খালাস পেলেন বেগম খালেদা জিয়া সহ 8 জন। রাজনৈতিক হয়রানি করতে মামলা, আদালতের পর্যবেক্ষণ। 2018-এর নির্বাচনে যুক্ত তৎকালীন 33 ডিসিকে ওএসডি, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন। ভোটের পর পুলিশকে দেয়া পদক বাতিল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।